জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি। কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাস মনে করি, কিন্তু দর্শক আমরা বিশ্বাস করতে চাই আপনি আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে একটু ভিন্ন পসরা, ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না। আমাদের এই আয়োজনটি, অর্থাৎ আর ইউ ফেমাসের আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবেও কিন্তু একই সাথে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আজকে আমাদের সাথে যুক্ত হওয়া সারথীদের আপনি যে কোনো ধরনের প্রশ্ন কিংবা যে কোনো ধরনের মন্তব্য কিন্তু করতেই পারেন। আপনার হয়ে সেই মন্তব্য এবং প্রশ্নগুলো আমরা পৌঁছে দেবো আমাদের সাথে যুক্ত হওয়া সারথীদের কাছে। তবে আমি আর কালক্ষেপণ না করে আমরা আসলে মূলত যেতে চাই কারা আমাদের সাথে আজকে যুক্ত রয়েছেন। এবং আমি একটু বলতে চাই দর্শক, যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে, তারা আসলে তাদের কাজের মাধ্যমে প্রতিনিয়ত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা মনে করি যে তারা যেহেতু বাংলাদেশের মানুষ, এবং সেটি অবশ্যই আমাদের জন্য গর্বের দিন শেষে, কারণ আমরা সবসময় বলি তারা লাল সবুজের প্রতিনিধিত্ব করেন দেশ থেকে দেশান্তরে এবং বিশ্ব প্রেক্ষাপটে। যেখান থেকে মনে হয় যে না, এই মানুষগুলো যখন আমরা বলি যে আমাদের, তখন আসলে অনেক গর্ব হয়। আজকে তেমন কয়েকজন মানুষের সাথে কথা বলবো দীর্ঘ সময় ধরে, যারা বাংলাদেশের বিভিন্ন মাধ্যমে কাজ করছেন, বিশেষ করে আমি বলি বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। আমার সাথে যুক্ত রয়েছেন শ্রদ্ধেয় এবং ভীষণ গুণী মানুষ এজাজুল ইসলাম, গুণী অভিনেতা। স্বাগত আপনাকে আমাদের আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে পেয়েও আমরা ভালো আছি। এবং আমি আসলে অল্প কিছু করে হলে আসলে উদ্বিগ্ন যে আপনাকে পেয়ে আমি আসলে কতটুকু তটস্থ থাকতে পারি সেটা নিয়ে। এবং সেই তটস্থ থাকার প্রক্রিয়াটা আমি আসলে কেন বলছি, নিজের জন্য, যে আজকে যারা এত ভারী মানুষ, গুণী মানুষ যুক্ত হয়েছেন, যাদের কাজটা আসলে দিন শেষে একটা সময় ধরে, দীর্ঘ সময় ধরে মনের মধ্যে থেকে যায়, মস্তিষ্কের মধ্যে থেকে যায়। আমাদের সাথে যুক্ত রয়েছেন ফারুক আহমেদ, গুণী অভিনেতা। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। ধন্যবাদ আপনাকে, যমুনা টেলিভিশনের সকলকে ধন্যবাদ। জি, আপনি আমাদের সাথেও যুক্ত হয়েছেন, আপনারা যুক্ত হয়েছেন, অবশ্যই আমাদের জন্য অনেক ভালো লাগা এবং কৃতজ্ঞতার বিষয় তো অবশ্যই। এবং আমি যেটি একটু বলছিলাম যে এত গুণী মানুষ যখন সেটে যুক্ত হয়, আমাকে নিজের জন্য একটু উদ্বিগ্ন থাকতে হয়। তবে সেই উদ্বিগ্নের জায়গায় দর্শক আরও একজন যুক্ত রয়েছেন, আমাদের সাথে যুক্ত রয়েছেন স্বাধীন খসরু, গুণী অভিনেতা। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। এবং তিনি যুক্ত রয়েছেন আমাদের সাথে ভার্চুয়ালি। নিশ্চয়ই ভালো আছেন স্বাধীন খসরু, এবং আপনি আমাকে শুনতে পাচ্ছেন? স্বাধীন খসরু ভাই, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আর ইউ ফেমাসের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি শুনতে পাচ্ছি, কিন্তু পরিষ্কার না, ঝাপসা, মানে পরিষ্কার শুনতে পাচ্ছি না। যে আপনাকে আমরা স্পষ্টভাবেই শুনতে পাচ্ছি স্বাধীন খসরু, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই স্বাধীন খসরু তিনি যুক্ত রয়েছেন আমাদের যুক্তরাষ্ট্র থেকে। ফলে সেখান থেকে আমরা তাকে ভার্চুয়ালি এখানে যুক্তরাজ্য থেকে যুক্ত রয়েছেন, এবং তাকে আমরা ভার্চুয়ালি এখানে সংযুক্ত করেছি। স্বাধীন খসরু ভাই, আপনি শুনতে পাচ্ছেন কি আমাদেরকে? আমি আসলে পরিষ্কার শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমরা সেটি শুনতে না পারলে তো আমি বুঝতে পারবো না মানে কি কথা বলা হয়েছে। আচ্ছা, আমরা নিশ্চয়ই আবার সেই, জি, আমরা প্রথমে কিন্তু সাউন্ড চেকের সব ঠিক ছিল, এখন আসলে আমি বুঝতে পারছি না। আচ্ছা, প্রযুক্তিগত যে জটিলতা, আমরা নিশ্চয়ই সেটি নিরসনের মাধ্যমে আপনাকে আবারও সংযুক্ত করব। তবে এই মুহূর্তে আমরা যেতে চাই এজাজুল ইসলাম আপনার কাছে। আমাদের একটা কমন প্রশ্ন থাকে এই আয়োজনে, আর ইউ ফেমাস? না, কেন নয়? মানে ফেমাস শব্দটা আমি মনে করি অনেক বড় শব্দ। আচ্ছা, বিখ্যাত হওয়া এটা অনেক বড় শব্দ, অনেক বড় কাজ। আমার ধারণা আমি বিখ্যাত হতে পারিনি, তবে বিখ্যাত হওয়ার স্বপ্ন আমার নেই। আমি যে কাজ করে শান্তি পাই, জি, আমি অভিনয় করে শান্তি পাই, দর্শক দেখে আনন্দ পান, সেটিতে আমি শান্তি পাই। আমি রোগী দেখে শান্তি পাই, রোগী ভালো হয়ে শান্তি পান, সেটাতে আমি শান্তি পাই। এটাই যথেষ্ট। আমাকে অনেক বড় কিছু হতে হবে, সারা দেশের মানুষ আমাকে নিয়ে হই হই রই রই করবে, এত বড় স্বপ্ন দেখবার সাহস নাই।
সাহস পাই না আসলে, এবং নিজেকে বিখ্যাত আসলেই ভাবি না। আমরা একটু এই আর ইউ ফেমাসের আয়োজনটা, ফেমাস শব্দটা একটু রূপক করতে বলি। সবসময় আমরা বলি যে ফেমাস মানে হচ্ছে যে আসলে দিন শেষে কাজটা থেকে যাওয়া। আমরা সবসময় বলি যে মানুষ কতদিন বাঁচে পৃথিবীতে, কিন্তু তার কাজটা থেকে যায়, তাকে আমরা স্মরণ করি, মনে করি তার কাজের মাধ্যমে, এবং আমরা বিশ্বাস করতে চাই যে আমরা এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ অসাধারণ। আপনিও তার মধ্যে অসাধারণ, কেননা আপনি কাজের মাধ্যমে অসাধারণ। আমরা সেটি আসলে দিন শেষে বলতে চাই, এবং ফেমাস শব্দটা আসলে আমরা সেইখানে ব্যবহার করি। আমার কাছে ফেমাস শব্দটা কেন জানি মনে হচ্ছে একটু অহংকারী শব্দ। আমার কাছে মনে হচ্ছে, আমি বসে এটা দেখে সেটাই বলতে চাচ্ছিলাম যে ফেমাস শব্দটার মধ্যে কোথায় যেন একটু অহংকার রয়ে গিয়েছে। আচ্ছা, আমরা ব্যাপারটাকে অলংকার হিসেবে নিতে চাই, কখনোই আসলে অহংকার না। আপনাদের কাছে এই প্রশ্ন জিজ্ঞেস করাটা আমার জন্য একটু ইতস্তত বোধ হয় যে আমি ফারুক আহমেদকে জিজ্ঞেস করছি যে আর ইউ ফেমাস? ইয়েস। জোশ, কেন? মানে আমি আম জনতার কাছে সবাই আমাকে চেনে, আমাকে ভালোবাসে। মানে আসলে শব্দটা তো আপেক্ষিক, মানে এটা একদম ফেমাস অনেকভাবে অনেক অর্থই করা যায়। তো আমি যেভাবে চিন্তা করি সেটা হচ্ছে যে আমাকে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ চেনে, এটা আমার কাছে তো এক ধরনের ফেমাস আমি। আবার আপনি যেটা বললেন যে আমার কাজ ফেমাস, সেটাও এক ধরনের। কিন্তু আমি কাজ যে আমি অনেক অনেক ভালো কাজ করেছি সেটা আমার মনে হয় না, কিন্তু আমাকে যে মানুষ অনেক আদর করে এই কারণে আমি ফেমাস। ভালো কাজ ব্যাপারটা শব্দটা অনেকটা আপেক্ষিক, একদমই যে একটা আপেক্ষিক শব্দ। তারপর ন্যূনতম একটা মানে লাইন থাকে, জি হ্যাঁ, সীমারেখা থাকে। সেই অর্থে আমি বলছি যে মানে আরো ভালো কাজ করার সুযোগ আছে। হয়তো এই তৃষ্ণাটাই আপনাকে এত দূর নিয়ে এসেছে। আসলে আমার শুরুটা তো একটু অন্যরকম। জি, মানে আমি এত জীবনে এত মানে বড় বড় অভিনেতাদের সাথে অভিনয় করেছি। আমি যে দলে কাজ করি ঢাকা থিয়েটারে, আমি 40 বছর যাবৎ কাজ করি। জি জি। আমি মিডিলে কিছুদিন বাদ ছিল, এখন আবার করছি, সামনে একটা নাটক ডিরেকশনে দেব। তো ওনাদের কাছে যখন আমি ওনাদের কথা ভাবি, ফরিদি ভাই, আব্বা আফজাল ভাই, বা আসাদ ভাই, বা পিজুজদা, যারা আমার দলে দীর্ঘদিন আমি কাজ করেছি, তো তাদের কথা চিন্তা করলে তখন আমার মনে হয় যে মানে আপ টু দ্য মার্ক না। এটা বিনয়টা থাকুক। আমরা একটু আবার স্বাধীন খসরু ভাইকে একটু সংযুক্ত করতে চাই। স্বাধীন খসরু ভাই, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা জানতে চাই একটা প্রশ্ন, খুব কমন প্রশ্ন থাকে আমাদের এই আয়োজনে, আর ইউ ফেমাস? আমি প্রশ্নটা শুনতে পাচ্ছি, ওই এখনো পরিষ্কার না, তারপরেও বোঝা যাচ্ছে, চেষ্টা করছি। প্রথমে আপনি শুভেচ্ছা জানাই, আপনাকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমি আসলে খুবই ভালো লাগছে ফারুক ভাই, এজাজ ভাইকে দেখতে পাচ্ছি। শুভেচ্ছা ফারুক ভাই, এজাজ ভাইয়ের জন্য। এই প্রশ্নটা আপনি করেছেন, এম আই ফেমাস, আর ইউ ফেমাস? জি জি। ফেমাস শব্দটা আমার কাছে মনে হয় এটা একটা, ওই ফারুক ভাই মনে হয় বলেছেন, কিছুটা অহংকার চলে আসে। আর অহংকার হচ্ছে ওয়েট, পাথরের মতো, যে পাথর সব সময় ডুবে থাকে তার ওজনের জন্য। আমি বলবো আমি নোন, তবে ওয়েল নোন। ফেমাস ওই অর্থে আমি বলবো না, এটা আপনারা বলতে পারেন, দর্শক বলতে পারে। আমি আমাকে ফেমাস বলবো না, তবে আমি আমাকে বলবো আমি ওয়েল নোন। এজাজ ভাই বলেছিলেন যদিও, তবে আমরা একটু, আমি যেটা বলেছি যে অহংকার না, আমরা বিশ্বাস করি এটা অলংকার আপনাদের জন্য, এবং আপনারা এটা অবশ্যই যোগ্য, এবং সেটা আপনারা দিন শেষে কাজের মাধ্যমেই সেটা প্রমাণ করেছেন। আমরা যে কাজটার মধ্যে ছিলাম, যে কাজের কারণে আসলে আপনারা আমাদের হৃদয়ে গেঁথে গেছেন, আপনাদের কাজটাই দিন শেষে মনে থাকে আমাদের সবসময়, যে আহারে এই মানুষগুলো কি সুন্দরভাবে অভিনয়টা করে। এবং যখন আপনারা অভিনয়টা করেন মনে হয় না কখনো যে এটা আসলে অভিনয়। আমি আপনাকেই দেখি, ফারুক আহমেদকেই দেখি, আমি ডাক্তার এজাজকেই দেখি, মানে এত সরল, এত সাবলীল কিভাবে হয়। আমি একটু আপনার কাছ থেকে একটু প্রথম সময় জার্নিটা জানতে চাইবো, যদিও আপনি হয়তো এটা বিভিন্নভাবে বলেছেন বিভিন্ন সময়ের মধ্যে। আমি একটু শুরুটাই জানতে চাইবো, কারণ আমাদের দর্শকদেরকে আমি সেটি জানাতে চাই। আপনি যত বিনয় নিয়ে বললেন যে আপনি হয়তো ফেমাস হতে চান নাই, কিন্তু ঠিক কেন, কি কারণে, কিভাবে এই অভিনয়টা আপনার? না, সেটা না, আমি আসলে বললাম যে ফেমাস শব্দটি এত বড়, জি, অত বড় শব্দের অধিকারী আমার মনে হয় না আমি হয়েছি। আমার যুক্তিটা সেখানেই ছিল। আচ্ছা। আর অভিনয়ের যে কথাটি বললেন সেটা হচ্ছে, আমি তো
একদম শুরুতে আমি রংপুরে কাজ করেছি, রংপুর রেডিওতে কাজ করেছি, রংপুরের মঞ্চে কাজ করেছি। ঢাকায় আসবার পরে টেলিভিশনে অডিশন দিয়ে এনলিস্টেড হয়েছি, কিন্তু অভিনয়ের সুযোগ পাইনি। সুতরাং মূল অভিনয়টা কিন্তু আমার শুরু হয়েছে হুমায়ুন স্যারের স্নেহধন্য হবার পর। এবং যেটুকু শিখেছি, যেটুকু ভালো কাজ করেছি, আমার মনে হয় সেটুকু আমি করিনি, হুমায়ুন স্যার করিয়েছেন। উনি আমাকে নাচিয়েছেন, আমি নেচেছি। নাচের সেই অঙ্গভঙ্গি আমার একটিও না, সবটাই হুমায়ুন স্যারের। আমি সেখানেই আসছিলাম একটু করে। আমি যদি বলি আরও স্পেসিফিকভাবে যে আপনার যে পরিচিতি কিংবা জনপ্রিয়তা শব্দটা আমি যেভাবেই বলি না কেন, সেটি কি সেই শ্রাবণ মেঘের দিনের পরপরই শুরু হলো এবং তারপরে আপনি সেই সময়কার বিভিন্ন টেলিভিশনের বিজ্ঞাপনেও কিন্তু আপনাকে দেখা যেত? হ্যাঁ, আমার সবটুকুই, আমার অভিনয় জীবনের যতটুকু প্রাপ্তি আমি মনে করি সবটুকুই হুমায়ুন স্যারের দেয়া। জি, মানে অবশ্যই আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু উসিলা লাগে তো, উসিলা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যার। আমি নিশ্চিত হুমায়ুন স্যারের সঙ্গে দেখা না হলে, ওনার স্নেহ না পেলে, ওনার দীক্ষা না পেলে আমি যেটুকু মানুষের ভালোবাসা পেয়েছি অবশ্যই সেটুকু পেতাম না, পাবার কোনো সম্ভাবনা ছিল না। ফারুক আহমেদ, আপনার কাছে একটু ফিরতে চাই, যেটি হচ্ছে যে আমি যদি আড়াই দশকের আগের কথা বলি, 90-এর শুরুর দিককার ঘটনা, যেই কাজগুলো ঠিক এখনও সোশ্যাল মিডিয়াতে এত দারুণভাবে সবাই ভাইরাল করেন আপনার কাজগুলো, এবং আপনি যে এই অঙ্গভঙ্গির এবং সাবলীল অভিনয়ের মাধ্যমে এখনও সেই জনপ্রিয়তা ধরে রেখেছেন, এটা আমি যদি বলি এক বাক্যে খুব সহজ কথা, মোটেই না। এটা এতটাও সহজ না, এত দীর্ঘ সময় ধরে একজনের জনপ্রিয়তা ধরে রাখা। আপনি সেটা রেখেছেন এবং শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদের কথা শুনছিলাম আমরা, যে সেখানেও আসলে হুমায়ুন আহমেদের একটা অবদান রয়েছে। আপনি দীর্ঘ সময় ধরে হয়তো বিভিন্নভাবে কোনো না কোনোভাবে এই কাজের মধ্যেই ছিলেন, কিন্তু হুমায়ুন আহমেদের একটা বড় ধরনের অবদান আছে, এবং সেই কথাটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমি তো আগে বললাম যে আসলে আমি থিয়েটার থেকে আসছি। জি, দীর্ঘদিন আমি থিয়েটার করা মানুষ। সেখানে ধরেন বড় বড় মানুষের ওয়ার্কশপ আমি করেছি। প্রথমে ন্যাশনাল স্কুল অফ ড্রামা সৈয়দ জামিল আহমেদ জাহাঙ্গীরনগরে আমি ওয়ার্কশপ করেছি, তার 1 মাস করে আমি নাটক করেছি, অভিনয় করেছি। সেলিম আলদিন, নাট্যাচার্য সেলিম আলদিনের সাহাচার্য এসেছি। জি, বাচ্চুবাইয়ের সাহাচার্য এসেছি। ঢাকা থিয়েটারের এই যে অনেক গুণী অভিনেতাদের সাথে কাজ করেছি। প্রায় 10-12 বছর করে আমি হুমায়ুন ভাইয়ের কাছে এসেছি অভিনয় করার জন্য। আমি মঞ্চে কাজ শিখেছি এবং আমি অভিনয় করেছি। আমি অনেক বড় চরিত্র করেছি। আমি মূল চরিত্রে করেছি সেলিম আলদিনের কেরামত মঙ্গলের কেরামতের চরিত্র করেছি, যেখানে অনেক গুণী অভিনেতারা ওইটা করার জন্য প্রস্তুত ছিল। তো কিন্তুটা হচ্ছে আমি টেলিভিশনে আসার পরে আমার যে মানে থিয়েটারের অভিনয়ের ভিতরে একটু এক্সাজারেশন থাকে, কারণ আমি এখানে অভিনয় করছি, দর্শক 50 ফুট 100 ফুট 200 ফুট দূরে বসে দেখছে, তো তখন আমার এক্সপ্রেশনটা অনেক বেশি থাকা লাগে, তাকানো, মানে হ্যাঁ কেমন আছিস এটা বলতে হবে। আর আমি টেলিভিশনে কেমন আছি সেটা বললে হয়। এই যে ডাক্তার সাহেব এখন যেভাবে কথা বলছে খুবই আস্তে আস্তে, কিন্তু এটা কিন্তু অনেক জোরেই শোনা যাবে, কিন্তু মঞ্চে এটা কিন্তু সম্ভব না। তো ওইখান থেকে এক ধরনের আমি অভিনয় করেছি। কিন্তু আমি যেটা হুমায়ুন ভাইয়ের কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ সেটা হচ্ছে যে উনি আমাকে শিখিয়েছেন। আমি বললাম না অনেক ওয়ার্কশপ, আমি ফরিদিবার ওয়ার্কশপ করেছি, জামিল ভাই করেছি, নূপুর আপার করেছি, বিদেশে ফ্রান্সের এক ভদ্রলোকের নাম মনে নেই তার করেছি, পীযূষদার করেছি, বাইরের আরও করেছি শেখার জন্যে। কিন্তু হুমায়ুন ভাইয়ের কাছে আমি সবচেয়ে বেশি যেটা শিখেছি সেটা হলো সাবলীল অভিনয়, মানে ক্যাজুয়াল অ্যাক্টিং। টেলিভিশনের জন্যে ক্যাজুয়াল অ্যাক্টিং করবা। আর অভিনয়ের মাত্রা আমি শিখেছি যে একটা অভিনয় মানে কতটুকু হলে সেটার এক্সাজারেশন হবে আর কতটুকু করলে আবার আন্ডার অ্যাক্টিং হবে, এই মাত্রাটা ঠিক রাখতে হবে, যে যাতে অতিরিক্তও না হয় আবার কমও না হয়। এইটা আমি সবসময় বলি যে আমাকে হুমায়ুন ভাই আমাকে এটা শিখিয়ে দিচ্ছেন, যে এটা এত সুন্দরভাবে শিখেছেন। এবং হাসির নাটকের ক্ষেত্রে তো মানে এটা আমার চিন্তাই করা যায় না। আমি মূলত আসলে আমি যখন থিয়েটার করতাম আমি কিন্তু সব সিরিয়াস ক্যারেক্টার করতাম ম্যাক্সিমাম। আমি প্রায় 12টার মতো সেলিম আলদিনের নাটক করেছি, আর বাইরেরও
ফরিদি ভাই ডিরেকশনে একটা কাজ করেছি, জামিল ভাই ডিরেকশনে নির্দেশনায় চাকা নাটক করেছি, ফরিদি ভাই নির্দেশনায় ভূত করেছি, মেজর মেজর। কিন্তু আমি তাদেরকে ছোট করছি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে লোকটি কোনো জায়গা থেকে ওইভাবে মানে হুমায়ুন ভাইয়ের কথা বলছি যে খুব যে তিনি নাটক দেখতেন মঞ্চ, ওরকম না, কিন্তু যেটা সত্যি। কিন্তু আমি এটা সবসময় বিস্মিত হই যে একটা মানুষের পক্ষে কিভাবে সম্ভব যে এইটুক করতে হবে তোমাকে। এক্স্যাক্টলি, এবং সেটা এত দারুণভাবে কমিউনিকেটিভ হয়। আমরা যে আপনি যেটা বলছেন, আমি যদি শব্দটা বলি, দর্শকের সাথে আসলে খুব বেশি সংযুক্ত হয়ে যায় এবং দিন শেষে ওটাই আসলে থেকে যায়। এবং এখনো 2.5 দশক পরে আপনার করা সেই অভিনয়টা এখনো মানুষ দেখে, হাসে। স্যাটায়ারটা যে এত দারুণভাবে করা যায়, আপনি সেটাও বলছিলেন যে খুবই পরিমিতভাবে, সেটা এক্সাজারেট না করে, সেটা উনি শিখিয়েছিলেন আমাদের। ডাক্তার এজাজ হোক, আমি হই, স্বাধীন হই, মানে আমরা যারা চ্যালেঞ্জার ভাই হোক, মানে আমরা রেগুলার যারা কাজ করেছি, আমি না এখনো না চিন্তা করি মাঝে মাঝে যে আমি এতজনের ওয়ার্কশপ করেছি, সবাই অনেক বড় বড়, তারা অনেক বড় মাপের আমার জন্য, কিন্তু হুমায়ুন ভাই আমাকে এই জিনিসটা আমাকে শিখিয়েছে, বেশি ইনপুট দিয়েছে। আমি একটু স্বাধীন খসরু ভাই আবারও আপনার কাছে ফিরতে চাই। আমরা যদি আপনাদের কাজ নিয়ে মূলত কথা বলছিলাম, আমি একজন দর্শক হিসাবে অবশ্যই আপনাদের সকল কাজগুলো দেখে অভিভূত হই সবসময়, এবং বিশেষ করে আপনাদের 3 জনের যে একসাথে ফ্রেমে থাকা এবং সেটি যে আলাদা একটা ভালো লাগা তৈরি করে দর্শক হিসাবে, সেটি নিয়েও আমি বলতে চাই। এবং সেখানেও আসলে আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদের অবদানটি রয়েছে। আমি সেটি ছোট করে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। নিশ্চয়ই আপনি আমাকে এবার ঠিকঠাক শুনতে পাচ্ছেন? আমি দুঃখিত, আসলে কথা মোটেই বুঝতে পারছি না। জি, আমি গেস করে নিতে হচ্ছে, আন্দাজ করে নিতে হচ্ছে, কোনো কথাই পরিষ্কার না। সাউন্ড চেকের সময় সবই ঠিক ছিল, এখন আমি আসলে বুঝতে পারছি না কি হচ্ছে। তবে যেইটুকু আমি বুঝতে পারলাম, তারা 3 জনের কথা বলেছেন। আমি শুধু আমি এইটুকু বলতে চাই যে আমি ইংল্যান্ডে ইউকেতে আসার পর থেকেই কি কারণে আমি যে মানে থিয়েটার সাথে জড়িত হলাম, এটা আমার নিজের থেকেই, আমার ফ্যামিলির মধ্যে কেউ ছিল না, যে ক্রিয়েটিভ ফিল্ডে কেউ ছিল না। আমার নিজের ইচ্ছেতেই আমি নিজেকে জড়িয়ে ফেলি। এইখান থেকে আমার মূল ধারার আমার প্রফেশনটা, পেশা শুরু হয় থিয়েটার দিয়ে। প্রথমত স্কুলে, জুনিয়র স্কুল, প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল, তারপরে থিয়েটার, অল ওভার ইউকে, ইউরোপে বিভিন্ন দেশে পার্টিসিপেট করি। তারপরে বাংলাদেশে এই থিয়েটারের কারণেই বাংলাদেশে আমার যোগাযোগ, কানেকশনটা বিল্ড আপ হয় এটা গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাথে। প্রথমে এটা ছিল, আমরা ইংল্যান্ড থেকে বাংলাদেশে HIV এইডস অ্যাওয়ারনেস এর উপরে কাজ করতে যাই। এটা ছিল ব্রিটিশ কাউন্সিলের স্পন্সর একটা টিম। আমরা যাই, প্রথমে যাই হাঙ্গেরি, বুডাপেস্টে, তারপরে সিঙ্গাপুরে যাই, তারপরে ওখান থেকে ঢাকা। তো এইটা ছিল আমার প্রথম বাংলাদেশের সাথে প্রফেশনাল থিয়েটার, যারা আমাদের রতি মহারথী, যেমন বাচ্চু ভাই, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, ফরিদি ভাই, আসাদ ভাই, পিজুসা, মোহামিদ, আব্দুল্লাহ মামুন, রামেন্দ্র মজুমদার, ফেরদৌসি, উনাদের সাথে আমার প্রথম পরিচয় হয়। তারপরে আমরা ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে 3 দিনের ওয়ার্কশপ থাকে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাথে। সব গ্রুপের থেকে 2 জন করে পার্টিসিপেন্ট আমাদের সাথে যুক্ত হয়। তারপরে প্রেজেন্টেশন। তো আমার কানেকশনটা এখান থেকে শুরু। তারপরে হচ্ছে হুমায়ুন আহমেদের সাথে পরিচিত হওয়া। এটা আমি নিজের থেকেই, আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি উনার কাছে যাই, পরিচিত হই, উনি আমাকে পছন্দ করেন, উনার সান্নিধ্য লাভ করি, উনি আমাকে উনার সাথে কাজ করার সুযোগ দেন। এর মাধ্যমেই আমি যেটা বলবো, হুমায়ুন ভাইয়ের মাধ্যমে, হুমায়ুন স্যারের মাধ্যমেই আমার যেই আরেকটা অ্যাচিভমেন্ট বলবো, এইটা অবিস্মরণীয়। আমার সামনে 2 জন আছেন, সামনে কি টিভিতে আছেন উপস্থিত, ফারুক ভাই আর এজাজ ভাই। আমি উনাদের কাজ ইংল্যান্ড থেকে যাওয়ার আগে, তখন তো আর ইউটিউব অনলাইন ছিল না, তখন ছিল VHS, বড় বড় ক্যাসেট, আমরা VCR ভিডিওতে দেখতাম। ওইগুলা বাংলাদেশে টেলিভিশনে ওয়ান ইয়ার হওয়ার পরে এগুলা চলে আসতো, কপি করে চলে আসতো ইউরোপের বিভিন্ন দেশে। তো লন্ডনে এগুলা দেখতাম। উনাদেরকে আগের থেকে আমি চিনি, যে আমি কল্পনাও করতে পারিনি যে উনাদের 2 জনের সাথে আমি কাজ করব। এই সুযোগটা আবার হয়েছে, সৌভাগ্যটা হয়েছে হুমায়ুন ভাইয়ের কারণে। উনার কাছে যাওয়ার পরে, ওনার সাথে যখন কাজ শুরু করি, তারপরে এই ফারুক ভাই
আর এজাজ ভাইকে আমি পাই, এটা ছিল আমার স্বপ্নের মতো। আর আমি সত্য কথা আরেকটা বলতে চাই, যে প্রথমে আমার 3 থেকে 6 মাস সময় লেগেছে উনাদের সাথে অ্যাডজাস্ট করার। প্রথম দিকে নার্ভাস, এটা সত্যি কথা বলতে, উনাদের সামনে উনাদের সাথে দাঁড়িয়ে অ্যাক্টিং করা, অভিনয় করা, এই অভিজ্ঞতা আমার ছিল না, এত ফেমাসও আমি ছিলাম না। আমাকে প্রথমত উনাদের সাথে আমাকে দাঁড়াতে হয়েছে, তারপরে নিজেকে কন্ট্রোল করতে হয়েছে, তারপরে অভিনয়। তো আমার 3 থেকে 6 মাস সময় লেগেছে উনাদের সাথে আমি মানে দাঁড়ানোর যে কথাটা আমি বললাম, নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়া, মানিয়ে নেওয়া, এই সময়টুকু আমার লেগেছে। তো আমি এই দিক থেকে আমি বলবো আমি সৌভাগ্যবান। আর আমাদের 3 জনের কেমিস্ট্রিটা, এটা হুমায়ুন স্যারের কাছ থেকে এসছে। আমরা পক্ষীরাজ নামে একটা নাটক করেছিলাম, ওইটা দেখার পরে জি, আমরা সেটাই কথা বলছিলাম। আমাদের সাথে আপনাদের 3 জনকে পেয়েও আমরা বাংলাদেশ হিসেবে গর্বিত। আপনাদের যে সমন্বয়, মিথস্ক্রিয়াটা হয় আপনাদের কাজে, সেটা দারুণ, এবং দারুণ প্রভাব তো অবশ্যই ফেলে। তবে এই মুহূর্তে যেই প্রভাবটি আমার ফেলা দরকার, সেটি হচ্ছে একটা বিরতি নেওয়া দরকার। ছোট্ট করে একটা বিরতি নিচ্ছি। আরই ফেমাসের আয়োজনে কোথাও যাবে না দর্শক, আমাদের সাথেই রাখুন। দর্শক, আবারও আমন্ত্রণ। আপনারা দেখছেন আরই ফেমাসের আয়োজন। একঝাঁক গুণী মানুষ, গুণী সারথী আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা আবার একটু ফিরতে চাই ইজাজুল ইসলাম আপনার কাছে। এই যে 3 জনের মেলবন্ধন, এবং সেটি দিন শেষে আমাদেরকে নানানভাবে চিন্তার রসদ জাগায়, হাসির রসদ তো জাগায় অবশ্যই, সেটি না হয় আরও বিস্তারিতভাবে না জানলাম। যে মানুষ হাসতে জানে না, সেও আপনাদের কাজগুলো দেখে আসলে নানানভাবে হাসেন এবং নিজেকে উপস্থাপন করেন। কিন্তু আমি যেটি শব্দটা যুক্ত করতে চাই, সেটি হচ্ছে চিন্তার রসদ। আপনারা আমাদের চিন্তার মধ্যে এমনভাবে গভীরভাবে প্রভাব ফেলেন এবং এত সূক্ষ্মভাবে, এত মানে শেখান, মানে আমি যদি বলি এটাকে বলি শেখান, সেটাও আসলে কম বলা হয়ে যায়। তবে সেখানে একটা বলতে চাই যে সেই কাজের ধারাবাহিকতার সম্প্রতি দেখছি একটি টিভিসিতে আপনারা অভিনয় করছেন, সেখানে আবারও আপনাদের কাজের মাধ্যমে এই সাম্প্রতিক সময়ের এই কাজটা নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের কাছে। বিকাশের কাজগুলি, বিকাশের কাজের যখন প্রথম টেলিফোন আসলো যে আমি ফারুক ভাই, স্বাধীন ভাই কাজ করব, তো হয় কি, তখন তো সেই পুরোনো দিনের স্মৃতি সঙ্গে সঙ্গে চলে আসে। তো তখন খুব বেশি উচ্ছ্বসিত হইনি, কারণ এই তারা 3 জন নিয়ে অনেকেই অনেক কাজ করেছেন, অনেকেই অনেক চেষ্টা করেছেন, অনেকে আমাদের 3 জনকে নিয়েও কাজ করেছেন। কিন্তু আমি জানি যখন টেলিফোন পেলাম যে হয়তো বা আবার আরেকটি ব্যর্থ চেষ্টা করা হবে আমাদের 3 জনকে নিয়ে হুমায়ুন স্যারের মতো কাজ করবার, শেষের দিকে এসে যখন জানলাম যে এই কাজের পরিচালনার দায়িত্ব হুমায়ুন স্যারের ছেলে নুহাশ হুমায়ুনের, তখন উচ্ছ্বসিত হয়েছি। তখন শুধু উচ্ছ্বসিত না, মহা উচ্ছ্বসিত হয়েছি। তখন মনে হয়েছে যে প্রাণ ফিরে পেলাম। আবার মনে হয় নিজের মাঝে নতুন প্রাণের সঞ্চার হলো, নতুন উদ্দীপনার সঞ্চার হলো। তখনই বিশ্বাস হলো যে নুহাশ হুমায়ুন যখন কাজ করবে অবশ্যই স্যারের মতোই কাজ হবে, কারণ এরই মাঝে তার কাজ সবাইকে মুগ্ধ করেছে, তার কাজের দক্ষতা সবাইকে মুগ্ধ করেছে, এরই মধ্যে সে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, আলাদা একটা ধারাও তৈরি হয়েছে। হ্যাঁ, তো সেই নুহাশ হুমায়ুন আমাদের 3 জনকে নিয়ে, অর্থাৎ বাবার পছন্দের 3 জনকে নিয়ে ছেলে কাজ করবে, বিষয়টি কিন্তু একেবারেই অন্যরকম। তখন থেকে আমি উচ্ছ্বসিত ছিলাম যখন জানতে পেলাম যে আমাদের এই কাজের ডিরেক্টর নুহাশ হুমায়ুন, এবং সে আমার উচ্ছ্বাস আসলে একদম তিলে তিলে সত্যি হয়েছে। আমরা 3 জন কাজ করেছি নুহাশপল্লীর আশেপাশে। নুহাশের ডিরেকশন এত সুন্দর, এত অবাক করা, এত মুগ্ধ করা, এটা ভাবতেই পারিনি। আন্দাজ করেছিলাম অনেক বড় কাজ করব, কিন্তু কাজ করতে যাবার পরে আমরা তার ডিরেকশন দেখে আরও বেশি মুগ্ধ হয়েছি এবং খুবই উচ্ছ্বসিত হয়েছি। যখন একটা ভয় ছিল যে স্যারের পছন্দের আমরা কোনো সন্দেহ নেই, কিন্তু স্যারের পছন্দের অভিনেতাদের স্যারের ছেলে কি পছন্দ করবেন, তাই না? একটা জেনারেশন গ্যাপ তো। কিন্তু যখন আমাদের অ্যাক্টিং দেখবার পরে নুহাশ হুমায়ুন তালি দিত, তখন মনে হতো যে ইয়েস, আমাদের প্রাপ্তি অনেক বেশি, এবং তখন আনন্দটা আরও বেশি হতো। এবং শেষে নুহাশ হুমায়ুন তো বলেই ফেললেন
যে আপনাদের তিনজনকে নিয়ে আমাকে অনেক বড় কাজ করতে হবে। তো এরকম অনেক প্রাপ্তি ছিল এই 5 দিনের কাজে। আমাদের খুব সুন্দর সময় কেটেছে। মাঝখানে যে এতটা বছর চলে গিয়েছে আমাদের মাথাতেই ছিল না। আমাদের তিনজনেরই মনে হচ্ছিল আমরা ঠিক স্যারের সঙ্গে কাজ করছি, স্যারের সময়ে কাজ করছি, স্যারের স্ক্রিপ্টে কাজ করছি, স্যারের ডিরেকশনে কাজ করছি। বড় কাজটা দেখার অপেক্ষা অনেক অনেক বড় প্রাপ্তি আমাদের জীবনে। আমার জীবনে যেটা হুমায়ূন স্যারের কাজ আমার জীবনের সেরা কাজ, এবং নুহাশ হুমায়ূনের কাজ আমার জীবনের আবার সেরা কাজ শুরু হলো। আল্লাহ পাক যেন অনেক দিন বাঁচিয়ে রাখেন এবং নুহাশ হুমায়ূন যেন আমাদের প্রতি সেই বিশ্বাস রেখে আরও কাজ করান, আমরা যেন আরও প্রশান্তি পাই, আমরা যেন আরও তৃপ্তি পাই, এবং দর্শক যেন অবশ্যই এই কাজ দেখে আবারও মুগ্ধ হন। অবশ্যই সেটা দিন শেষে দর্শক হিসেবে আমাদেরও শান্তি, আমাদের দেখে ভালো লাগে। ফারুক আহমেদ, যেভাবে হুমায়ূন আহমেদ এবং নুহাশ হুমায়ূনের কথা আমরা শুনছিলাম, নিশ্চয়ই আপনার মধ্যে এই গল্পটাও একটা ভিন্ন রকমভাবে প্রভাব ফেলেছে, এবং এই সাম্প্রতিক সময়ের যে কাজটা আপনারা একত্রে করলেন সেটিও জনমনে দারুণভাবে প্রভাব ফেলেছে এবং আলোচনাও করছেন অনেকে। হ্যাঁ, নুহাশ হুমায়ূনের ব্যাপারে আমার একটা ধারণা ছিল, জি জি, কারণ তার পেট কাটা শ আমি দেখেছি। তো তখনই আমার ধারণা ছিল যে সে অনেক অনেক বেশি শিক্ষিত হয়েছে। আমি তাকে দেখেছি তার বয়স যখন 6 বছর এরকম, যখন আমি আজ রবিবার করি, তারপরে তার কোনো কাজ করা হয়নি বা ওরকম কথা হয়েছে মাঝে মাঝে নুহাশপল্লিতে যেত যখন তখন, কিন্তু কাজের বিষয়তে আমি যখন পেট কাটা শ দেখলাম তখন আমার কাছে, তখন আমার ধারণা হয়ে গেলো যে না, সেও কিছু একটা ভালো লাগলো আমার। তো যখন আমাকে বলা হলো যে এটার এই কী বলে বিকাশের অ্যাডের ডিরেক্টর হচ্ছেন নুহাশ হুমায়ূন, তা আমি আসলে উৎফুল্লিত হলাম যে না, একটা ভালো কাজ করবে, এটা আমার ভিতরে এটা কাজ করছিল। এবং যখন স্ক্রিপ্টটা দেখলাম তখন দেখলাম যে একদম মানে আমরা সেই 30 বছর আগে চলে গেছি, আবার আমরা তিনজন, আমার কাছে এটা মনে হলো। আমরা অত্যন্ত অত্যন্ত সুন্দরভাবে কাজটা করলাম। এবং নুহাশ হুমায়ূন হচ্ছে একটু চুপচাপ থাকে, কথা একটু কম বলে, কিন্তু তার কাজ দেখে তারপরে মানে ও হচ্ছে অত্যন্ত সিনসিয়ার। প্রতিদিন আমাদের কল থাকতো 6টার সময়, 6টা না 7টার দিকে, আমরা 6টায় উঠতাম। আমি মনে করতাম যে ও হয়তো বা সবাই গেলে তারপরে যাবে, কিন্তু সে আমাদের অনেক আগে গিয়ে বসে থাকতো। মানে এই সিনসিয়ারিটিটা আমার খুব ভালো লেগেছে একটা। আর একটা হচ্ছে যে তার কাজ, যে সূক্ষ্ম যে কাজগুলো হুমায়ূন ভাই করতেন, নুহাশ হুমায়ূন সেই কাজগুলিও মানে অনেক সুন্দরভাবে করেছে। আমি এই কাজটা করার পরে কিন্তু একটা সুন্দর স্ট্যাটাসও দিয়েছিলাম, যে মানে তার যে দক্ষতা কাজের, যে এটা মানে অভূতপূর্ব, মানে আমি দেখিনি আসলে এরকম, মানে আমি ধারণাও করিনি যে ও এত ভালো কাজ করবে। আমি বললাম না যে আমি জানি যে ও খুব ভালো করবে, কিন্তু এত ভালো করবে সেটা মানে এত বোঝে কাজ। ওই যে আবার বললাম যে হুমায়ূন ভাইয়ের ভিতরে যেটাতে মাত্রাটাও বুঝেও এবং অভিনয়টাও বুঝে, মানে আমাদেরকে নির্দ্বিধায় বলেছে যে এটা একটু এরকম হলে বোধহয় ভালো হয়, এবং সেটা খুব বিনয়ের সাথে বলেছে যে আমরা তো তার বাবার সাথে কাজ করেছি, এখন তার ওর সাথে কাজ করছি, সন্তানের মতোই তো সে আমাদের। তো কিন্তু ওর বিনয়, ওর শিষ্টাচার, ওর সিনসিয়ারিটি, ওর প্রজ্ঞা, এগুলি একটু আমি স্বাধীন ভাইয়ের কাছে যেতে চাই। স্বাধীন ভাইয়ের কাছে নিশ্চয়ই, স্বাধীন ভাইকে আমরা সংযুক্ত করতে পারবো। স্বাধীন ভাই নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা একটু বলতে চাই যে আপনাদের কাজের মাধ্যমে আপনারা যেভাবে হাস্যরস তৈরি করতেন, বিভিন্ন ধরনের শিক্ষামূলক বার্তা আপনাদের কাজের মাধ্যমে দিতেন, এই কাজটার মাধ্যমে সাম্প্রতিক সময়ের যে কাজটা ছিল সেটার মাধ্যমে একটি শিক্ষামূলক বার্তা আপনারা দিতে চাচ্ছিলেন যে আসলে ডিজিটালভাবেই কতটা আমরা আসলে নিজেদের কাজকে সহজ করে ফেলতে পারি, সেটা নিয়ে যদি একটু বলতেন। আমরা তাকে হারিয়ে ফেলেছি। আমরা আপনার কাছ থেকে একটু শুনতে চাই এই প্রশ্নটাই, যে ডিজিটালভাবে কাজটা সহজ করা, অর্থাৎ আমরা দেখছিলাম যে কুয়ায় ঝাঁপ দিবেন কিনা, বা আপনারা আজকেও একটি দেখলাম বিজ্ঞাপন যেটি আসলে বিভিন্নভাবে মানুষকে গাড়িতে ডেকে ডেকে এনে আপনারা বিল দিচ্ছেন। সেই বিল দেওয়ার যে প্রক্রিয়াটা, অর্থাৎ রোদে ঘেমেও একসময় দেখেছি যে লাইনে দাঁড়িয়ে বিল দিতে হতো, সেইটা এখন সহজ হয়ে গেছে। আপনারা নিজেরাও সেই ডিজিটাল কার্যক্রমে সম্পৃক্ত হন বা হতে হয় এখন, সেটা নিয়ে যদি একটু বলতেন।
সব কিছুই তো এগিয়ে গিয়েছে। জি, যেরকম আমি কথা বলবার আগে যে সুযোগ ছিল, যেভাবে কথা বলতাম, মোবাইল আসবার পরে তো আর অত কষ্ট করতে হয় না। হ্যাঁ, আমরা তো সেই টেলিফোন দেখেছি, যেটা আপনারা হয়তো বা দেখেননি। আমরা টেলিগ্রাফ দেখেছি, যেটা আচ্ছা। আপনারা দেখেননি। কেউ অসুস্থ হলে কাম শার্প, এই যে কথাটি, এটি কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি। তারপর টেলিফোনে পাওয়া কত কঠিন, এখন মোবাইল। ঠিক সেরকম সব কিছুই তো এগিয়ে যাচ্ছে। তো বিকাশে বিল জমা দেওয়ার ব্যাপারটিও যে প্রযুক্তির কারণে কত সহজ এবং সাবলীল হয়েছে, সেটি এই বিজ্ঞাপনগুলির মাধ্যমে মানুষ শতভাগ জানতে পারবে। এত সুন্দরভাবে গল্পগুলি সাজানো, আমি মনে করি এই 5টি বিজ্ঞাপন যাবার পরে মানুষ বিকাশের সুযোগটুকু নেবার জন্য অবশ্যই অস্থির থাকবে এবং সবাই সে সুযোগ নেবে। প্রযুক্তির কারণে সব কিছু কত সহজ হয়েছে, এই 5টি বিজ্ঞাপন সেটি মানুষকে বুঝিয়ে দেবে শতভাগ। স্বাধীন ভাইকে আমরা যুক্ত করে ফেলেছি। স্বাধীন ভাই, একটু জানতে চাই যে ডিজিটালভাবে লেনদেন, আপনি সেই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং সেটিতে আপনাদের 3 জনের অংশগ্রহণ, সেটি কেমন লেগেছে? এবং একই সাথে ছোট করে নুহাস হুমায়ুনের কথাও বলছিলেন তারা। আপনারা সেইখান থেকে যদি একটু বলেন যে বিশেষ করে বিশেষায়িতভাবে ডিজিটালি লেনদেনের যে কার্যক্রমের মেসেজটি আপনারা আপনাদের কাজের মাধ্যমে দিয়েছেন। আপনি কি আমাকে প্রশ্ন করেছেন? জি 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 জি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, প্রশ্নটা আবার আমি বুঝতে পারি নাই যে নতুন কাজ দিতে। জি জি, নতুন কাজ যে আপনার সাম্প্রতিক সময়ে আমরা ফেসবুকে ও ইউটিউবে এবং টেলিভিশনে দেখছিলাম যে আপনাদের কাজটি, এবং সেটির 3 জনের কাজ মানেই আলাদা হাস্যরস তো অবশ্যই, আপনারা আলাদা ধরনের বার্তা দেন, শিক্ষামূলক বার্তা। এবার দেখছি যে ডিজিটালি লেনদেন যে কার্যক্রম, সেটিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাম্প্রতিক সময়ের কাজটি দেখছিলাম, সেটি নিয়ে যদি বলতেন। আমি প্রথমেই এইটুকু বলতে চাই, অনেকদিন পরে, প্রায় 14 বছর পরে আমরা তারা 3 জন একসাথে কাজ করলাম। আর আমার তো যাওয়ার পরে আমি এত এক্সাইটেড ছিলাম যে এই কাজটা যখনই আমি শুনেছি, প্রথমত আমার ইচ্ছে ছিল না এই মুহূর্তে বাংলাদেশে যাওয়ার, এটা অন্য আরেকটা এজেন্সি ছিল। তারপরে শুনলাম এটা নুহাস করবে, লং স্টোরি থেকে। নুহাসের নামটা শোনার পরে অন্য ধরনের একটা আবেগ কাজ করলো যে এই কাজটা অবশ্যই এখন আমাকে করতে হবে। এটা একটা দায়িত্ব বোধের মতো মনে হলো যে এটা আমার কাজটা করতেই হবে। প্লাস হচ্ছে, অনেকদিন আমি বাংলাদেশে, যদিও এখানে আমি টুকটাক কাজ করছি, আমি প্যারিসে একটা কাজ করছি, একটা ওয়েব সিরিজে প্রথম পর্বটা শেষ হয়েছে। এই আগামী মাসে সেকেন্ড এপিসোডের জন্য কাজ করতে যাব। বার্লিনে একটা কাজ করছি, লন্ডনের টুকটাক কাজ করছি। তো যেই নুহাসের নামটা শুনলাম, বিকাশের এই বিজ্ঞাপন, তখনই আমি মানে আমার যে ফিলিংসটা হলো, মানে আমি এক্সাইটেড হয়ে গেলাম। আমরা মনে হয় সংযুক্ত অবস্থায় তাকে হারিয়ে ফেলেছি। স্বাধীন খসরুকে নিশ্চয়ই আমরা আবারও তাকে যুক্ত করবো এবং আপনার কাছ থেকে শুনবো। তবে এই মুহূর্তে আমরা ছোটখাটো একটা বিরতি নিতে চাই। দর্শক, আরই ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আরই ফেমাসের আয়োজনে। আপনারা দেখছেন এক জায়গায় গুণী মানুষ আমাদের সাথে রয়েছেন। এজাজুল ইসলাম, আপনার কাছে একটু ছোট করে ফিরতে চাই। যদিও এই প্রশ্ন আমার জন্য আপনাকে করা একটু দৃষ্টতা নয়, যে আপনি আপনার অভিনয় জীবনটাকে আর কোথায় দেখতে চান? মানে ফারুক আহমেদ শুরু করেছিলেন যে তৃষ্ণাটা, যে আক্ষেপটা থাকে, এটাই আসলে দিন শেষে অনেক দূর নিয়ে যায়। নিশ্চয়ই আপনি সেই তৃষ্ণাটা, আক্ষেপটা শেষ হয়ে যায়নি? অবশ্যই সেটা শেষ হয়নি, এবং আমার মনে হয় যে কারো যদি সেই আক্ষেপটা শেষ হয়ে যায়, তার তখনই সেই কাজটি বাদ দিয়ে দেওয়া উচিত। কারো যদি মনে হয় যে আমার আর অভিনয় করে কোনো কিছু পাবার নেই, আর কোনো প্রশান্তি পাবো না, কিংবা আরও কিছু পাওয়ার যে স্বপ্ন সেটা পাবো না, তখন তার অভিনয় ছেড়ে দেওয়া উচিত। আমি এখনও স্বপ্ন দেখি, আহারে যদি আবারও ভালো কোনো ক্যারেক্টার পেতাম, আবারও সুন্দর করে অভিনয় করার সুযোগ পেতাম। সে হাহাকার এখনও কাজ করে, এবং আমার এটা স্বভাবই। আমি সবসময় যারা বড় বড় ডিরেক্টর, তাদের কাছে ভালো কাজ খুঁজি, আর যারা ভালো কাজ করেন না তাদেরকে এড়িয়ে চলি। আমার একটা ছোট প্রশ্ন, ছোট উত্তর চাই যে আপনার জীবনে পৃথিবীতে এরকম এই যে আক্ষেপটা ছাড়া অন্য কিছু নিয়ে আক্ষেপ কি কাজ করে?
আপনি অনেক রোগীর সাথে মিশেন, সেবা করেন। এই অভিনয় আরো ভালো অভিনয় করব সে আক্ষেপটা কাজ করে। আর যে কাজটি করে যাচ্ছি সেটা চিকিৎসক হিসেবে আমি সেটাই করতে চাই। হ্যাঁ, তবে একটা স্বপ্ন সবসময় দেখি, যদি অনেক টাকা পেতাম, স্বপ্ন দেখি না, এরকম স্বপ্ন দেখি যে হয়তো আমি 100 কোটি টাকা পেলাম। আপনার তো আছে 100 কোটি টাকা। না, এটা কিন্তু আমি স্বপ্ন দেখি এবং বাসায় আমার বাচ্চাদেরকেও বলি যে যদি আমি 100 কোটি টাকা পাই, আমি গাজীপুরে 2 বিঘা জায়গা কিনে একটা ছোট্ট হসপিটাল করব, আউটডোর মেডিকেল সার্ভিস, যেখানে মানে আমার কিছু টাকা ব্যাংকে থাকবে, সেই টাকা দিয়ে আমি চলবো এবং ওই আউটডোর মেডিকেল সার্ভিসটা আমি ফ্রিলি রোগীদের দেব। আমি যতদিন বাঁচি বিনা পয়সায় রোগী দেখে যাব। কোন আক্ষেপটা কাজ করে ছোট করে? আমার জীবনের আসলে আমি মানে কোনো সিস্টেমেটিকভাবে আসিনি যে আমি এটার পর এটা করবো, এটার পর এটা করবো। আমি পড়েছি জিওগ্রাফিতে, আসলাম অভিনয়ে। হ্যাঁ, আমার সরকারি চাকরিও ছিল, আমি ব্র্যাকে চাকরি করেছি। আমার ইচ্ছা হয়েছে, আবার ছেড়ে দিয়েছি, তারপরে অভিনয়টাকে ধরলাম। তো ওরকম আমি চিন্তা করি না, আমার নর্মালি কোনো আক্ষেপ নেই। তবে হ্যাঁ, যেহেতু অভিনয় দীর্ঘদিন যাবৎ করি, মানে আর আমার তো আসলে একটা থিয়েটারে একটা দীর্ঘ জীবন, 40 বছরকে তো অনেক বড় ব্যাপার। হ্যাঁ, অবশ্যই। তো আমার এখন মনে হয় যে ভালো অভিনয় করার তো ইচ্ছে সবসময় থাকে, এখনও আছে, পাবো কিনা জানি না, এটা একটা আক্ষেপ আছে। আর আমার একটা ইচ্ছা আছে যে আমি আমার ঢাকা থিয়েটার থেকে আমি একটা মঞ্চ নাটকের নির্দেশনা দেব। এটা আক্ষেপ না, এটা আমার একটা চাওয়া। আমি অলরেডি রিহার্সাল শুরুও করেছিলাম, পরে পরিবর্তিত পরিস্থিতির কারণে হয় না, আমি আবার ঈদের পরে হয়তো শুরু করব। স্বাধীন খসরু, আপনার কাছে শেষ প্রশ্ন জানতে চাওয়া, কোথায় দেখতে চান নিজেকে এবং কিভাবে এগিয়ে নিতে চান নিজের কাজকে, এবং দর্শকদের জন্য ছোট করে কোনো বার্তা রয়েছে কিনা, একদম অল্প করে। আচ্ছা, ধন্যবাদ। আমি এখনো পুরোপুরি বুঝতে পারি নাই, তারপরেও মানে একটা গেস করে আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমি বাংলাদেশের মতো ওইভাবে সবসময় কাজ করছিলাম, যেহেতু আমি এখন দেশের বাইরে যেতে আসছি। তবে আমি কাজ করছি প্যারিসে, যে কাজটা করলাম দাবার ঘর, এইটা খুব শিগগিরই কোনো প্রতিটি প্ল্যাটফর্মে এইটা আসবে। বার্লিনে একটা কাজ করলাম, ওইখানে একটা কাজ করছি, এটা হচ্ছে লং শ্যাডো। এটা হচ্ছে করোনাকালীন সময়ে একজন আইসোলেটেড, লকডাউন যে সময় চলছিল, ওই সময়কার একজন আইসোলেটেড মানুষের একাকিত্ব নিয়ে এই গল্পটা। এটা করছেন বাংলাদেশে টেলিভিশনের অনেকেই আপনারা হয়তো চিনবেন, রবিন হায়দার খান। রবিন হায়দার খান একজন পুরনো ব্রডকাস্টার, একজন স্ক্রিপ্ট রাইটার, একজন মেন্টর, বাংলাদেশ পৃথিবীতে ছিলেন অনেকদিন, এখন ইংরেজিতে আছেন। ওনার দেখা আর ডিরেকশনে এই লং শ্যাডো কাজটা করছি। আর বাংলাদেশে তো আসার ইচ্ছে আছে, যেটা নুহাসের কথাটা আমি শেষ করতে পারি নাই। শেষ করতে হবে। কারণেই আমার এই কথাটা বললাম যে বাবার তৈরি করা সেই চরিত্র নিয়ে ছেলে কাজ করছে। আর মনেই হয়নি নুহাসের সাথে কাজ করতে গিয়ে যে এটা হুমায়ুন স্যারের বাইরে, হুমায়ুন ভাইয়ের বাইরেও কাজ করছি, মনে হচ্ছিল যে উনার ইউনিটে কাজ করছি। নুহাস এই কাজটা করে যে এক্সাইটেড, যে উচ্ছ্বসিত হয়েছে, সে আমার কয়েকবার বলেছে, তারপরেও আমি চলে আসার পরেও কথা হয়েছে, হি ইজ থিংকিং সামথিং বিগ। এই তারা তিনজনের কেমিস্ট্রিটাকে সে খুবই এনজয় করেছে, এই ইমেজটাকে নিয়ে সে আরো নতুন কিছু, বড় কিছু করতে চায়। আমরা সেটার প্রত্যাশায় রইলাম। স্বাধীন খসরু, শেষ করতে হবে। একটা ফিচার তৈরি করে, জি, আমাদের সবাইকে আমি এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, যমুনা টিভির মাধ্যমে জানিয়ে দিলাম যে ভবিষ্যতে আশা আমরা করতেই পারি তারা তিনজনের একটা ফুল লেন্থ ফিচার ফিল্ম হবে, এটা নুহাস হুমায়ুন করবে। ওকে, ধন্যবাদ স্বাধীন খসরু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আপনাদের ছোট করে দুটি কোনো সংলাপ দিয়ে কি চেষ্টা করতে চাই, মানে যদি আপনার আগ্রহ প্রকাশ করেন বা অনুমতি দেন। আমি শ্রাবণ মেঘের দিনে হুমায়ুন স্যারের যেটা প্রথম ছবিতে কাজ করেছি, সেই ছবির একটি সংলাপ আমার অত্যন্ত প্রিয় এবং এটি জনপ্রিয়। সেটি হচ্ছে, কান্দুস কান্দের বেটা, কান্দা কোনো লাভ নাই, লাভ থাকলে দুনিয়ার মানুষ সবসময় কান্ত। ফারুক আহমেদ, আপনার তো হুমায়ুন আহমেদের একটা বললো, আমি সেলিম আল দিনের একটা সংলাপ, জয়বতী কন্যার মনের। এই যে মানুষ যে মোহগ্রস্ত হয়, নিজেকে খালি জাহির করার চেষ্টা, একটা সংলাপ আছে যেটা আমি করেছিলাম।
যে চরিত্রটা ফিলোসফিক্যাল একটা চরিত্র, একটা যাত্রা দলের মালিক এবং দুর্দান্ত একজন অভিনেতা, মানে সে তাত্ত্বিক, অনেক জানে। তার একটা কথা বলছে তার মেয়েকে, যে আমরা যে মোহগ্রস্ত হই শিল্পের ক্ষেত্রে, মোহগ্রস্ত হলে শিল্প থাকে না। মোহ হইল নিজেরে নিজের পূজা, তখন শিল্পের ঘরে যত নমাজি পড়ো, সেজদা ঠেকবে গিয়া নিজেরই পায়ে। মোহ যার, সে সকলের কাছে নিজেরে জাহির করে, অন্যরে সাজে আনতে গিয়ে নিজেরই প্রকাশ করে। মেয়েটা বলছে, আমি কি তেমন মামা? কন্যা, তুমি তেমন, আমি তা বলি নাই, তবে অন্যের ভিতর দিয়া নিজের মূল্য যাচাইকরণের একটা নেশা আছে তোমার, তা থেকে সাবধান হতে বলি। আপনাদের কাজগুলোই আমাদেরকে আসলে আলাদাভাবে বাংলাদেশকে প্রতিদিন পরিচয় করে দিতে। আপনাদের জন্য অনেক কৃতজ্ঞতা এবং শুভাশিস রইল। আপনারা ভালো থাকেন, আপনারা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। এবং দর্শক, একটা কথা বলতে চাই, বাংলাদেশের জন্য কাজ করুন, বাংলাদেশের জন্য কাজ করুন এবং বাংলাদেশের জন্য কাজ করুন। বাংলাদেশটা এগিয়ে গেলে আমরা সবাই এগিয়ে চাই।